ওয়েলকাম টু মাই চ্যানেল আর ইউ মাই লিটল চ্যাম্প। আমি তমাল নস্কর। আমি এই চ্যানেলের মাধ্যমে কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, সেটি আপনার ওয়েস্ট বেঙ্গল বোর্ড মানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, আইসিএসসি, সিবিএসসি, তাদের যে সাবজেক্টগুলি আছে সেগুলি পড়ানোর চেষ্টা করব। তো আজকে আমরা WBCHSC এর কমা বা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটি পড়ব। সেখানে আমাদের এখন থার্ড সেমিস্টার চলছে। থার্ড সেমিস্টারের মধ্যে যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো আমরা পড়ব। তো ফার্স্টে আমরা এই মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন সেমিস্টার 3 এর সিলেবাসটা দেখে নিই। তো সিলেবাসের মধ্যে আমাদের কী আছে? সিলেবাসের মধ্যে আমাদের 3টে ইউনিট আছে। আমাদের সিলেবাসকে 3টে ইউনিটে ভাগ করা হয়েছে। প্রথম ইউনিট পাইথন প্রোগ্রামিং। সেই পাইথন প্রোগ্রামিংয়ের মধ্যে ফ্যামিলারাইজেশন উইথ বেসিক অফ পাইথন প্রোগ্রামিং, নলেজ অফ ডেটা টাইপ, অপারেটর, এক্সপ্রেশন, স্টেটমেন্ট, টাইপ কনভার্সন, ইনপুট অ্যান্ড আউটপুট এবং ফ্লো অফ কন্ট্রোল, কন্ডিশনাল স্টেটমেন্ট, ইন্টারাক্টিভ স্টেটমেন্ট। এই টপিকগুলো নিয়ে আমাদের হচ্ছে প্রথম ইউনিট, সেটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং। দ্বিতীয় ইউনিটের মধ্যে আমাদের আসছে স্ট্রিং, লিস্ট, মডিউল অ্যান্ড ফাংশন। এবং তৃতীয় ইউনিটে আমাদের হচ্ছে ই কমার্সের পার্টটি আসছে। সেখানে হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইলেকট্রনিক কমার্স, ইন্ট্রোডাকশন টু ইন্টারনেট, ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম, ইন্টারনেট মার্কেটিং। তো আমাদের এই তিনটে টপিককে নিয়ে বা তিনটে ইউনিটকে নিয়ে আমাদের সেমিস্টার 3 এর সিলেবাস। তো প্রথম যে টপিকটা সেটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো পাইথন প্রোগ্রামিংয়ের মধ্যে আমরা কী দেখলাম? ফ্যামিলারাইজেশন উইথ বেসিক অফ পাইথন প্রোগ্রামিং। এখানে পাইথন প্রোগ্রামিংয়ের মধ্যে যে বেসিক স্ট্রাকচারগুলো আছে বা পাইথন প্রোগ্রামিংয়ের ডেভেলপমেন্টটা কীভাবে হচ্ছে সেইগুলো নিয়ে ডিসকাস করা হচ্ছে। পরবর্তী যে চ্যাপ্টারটি আছে সেটা হচ্ছে নলেজ অফ ডেটা টাইপ। সেখানে বিভিন্ন রকম যে ডেটাগুলো আমরা ইউজ করি সেটা নাম্বার হতে পারে, ক্যারেক্টার হতে পারে, স্ট্রিং হতে পারে। সেই সমস্ত নাম্বার, স্ট্রিং বা জটিল সংখ্যা, এই সমস্ত যে ডেটাগুলো আছে সেইগুলো নিয়ে যে স্টাডি সেটা হচ্ছে নলেজ অফ ডেটা টাইপ। দেন অপারেটর, বিভিন্ন রকম অপারেটর আছে, অ্যারিথমেটিক্যাল অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর। সেই অপারেটর নিয়ে আমাদের আলোচনা করব। এরপর হচ্ছে এক্সপ্রেশন, স্টেটমেন্ট, মানে আমাদের প্রোগ্রাম কীভাবে লিখতে হয়, তার ইনপুট আউটপুট কীভাবে করতে হয়, সেই টপিকটা হচ্ছে এক্সপ্রেশন, স্টেটমেন্ট, টাইপ কনভার্সন, ইনপুট অ্যান্ড আউটপুট। তারপরের ভাগটি হচ্ছে ফ্লো অফ কন্ট্রোল। এখানে আমরা প্রোগ্রামের ফ্লোটা কীভাবে হচ্ছে, তার মধ্যে কন্ডিশনাল স্টেটমেন্ট, লজিক্যাল স্টেটমেন্ট, লুপিং স্টেটমেন্ট, এইগুলো দেখব। এর পরের পার্টে আমাদের পাইথনের আরেকটি টপিক ছিল, সেটা হচ্ছে স্ট্রিং, লিস্ট, মডিউল এবং ফাংশন। সেখানে স্ট্রিং ক্রিয়েশন, স্ট্রিং ম্যানুপুলেশন, এইগুলো দেখা হবে। তারপর লিস্টের অধ্যায়টি, মানে লিস্ট কীভাবে তৈরি করা হয়, লিস্টের মধ্যে কীভাবে ডেটা স্টোর করা হয়, তারপর বিভিন্ন মডিউল কীভাবে তৈরি করা হয়, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু পাইথন মডিউল। দেন ফাংশন কীভাবে ক্রিয়েট করা হয়, ফাংশন কীভাবে কল করা হয়, সেগুলো হচ্ছে ফাংশনের পার্টটার মধ্যে আছে। এবং তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা খুবই হিউজ অ্যামাউন্ট অফ থিওরি আসে এবং এখানে সমস্যা বাচ্চাদের তৈরি হয় যে কোনটি কারেক্ট অ্যান্সার, কোনটি রং অ্যান্সার, কারণ এটা হচ্ছে ই কমার্সের পার্ট এবং আমাদের বোর্ড থেকে এটিকে ইন্ট্রোডিউস করা হয়েছে। কারণ আমাদের এখন সমস্ত কিছুর মধ্যে আমরা ই কমার্সের মধ্যে ঢুকে আসছি, মানে আমরা সে অনলাইনে কেনা বেচা বলুন বা যাই বলুন, সবই আমরা অনলাইন থ্রু, মানে ফোন বা কম্পিউটার থ্রু করছি। তো এটা আমাদের খুবই দরকারি একটা অধ্যায়। তো এখানে ইন্ট্রোডাকশন টু ইলেকট্রনিক কমার্স আছে, আমরা কীভাবে ইলেকট্রনিক কমার্সটা এলো তার ইন্ট্রোডাকশনটা দেখবো, তারপর ইন্টারনেটের ইন্ট্রোডাকশনটা দেখবো এবং আমরা বিভিন্ন রকম যে অনলাইন পেমেন্ট মোড আছে, মানে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম আছে, সেগুলো দেখবো। তারপরে মার্কেটিংটা দেখবো, ইন্টারনেট মার্কেটিং। তো আমাদের এরপরে প্রথম যে পার্টটি আছে, সেই পার্টের প্রথম যে অধ্যায়টি হচ্ছে সেটা হচ্ছে পাইথনের প্রারম্ভিক ধারণা। তো পাইথনের প্রারম্ভিক ধারণা, পাইথন ল্যাঙ্গুয়েজটি দেখুন কবে ডেভেলপ হচ্ছে? 1991 সালে। কে ডেভেলপ করছে? ডাচ কম্পিউটার প্রোগ্রামার গাইডো ভ্যান রাসান। তো আমাদের পাইথন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটি ডেভেলপ হচ্ছে 1991 সালে এবং ডেভেলপ করছেন ডাচ কম্পিউটার প্রোগ্রামার গাইডো ভ্যান রাসান। তো প্রথম তাহলে পাইথন ল্যাঙ্গুয়েজ আমাদের কবে ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করা শুরু হচ্ছে? 1991 থেকে। এবং এই ল্যাঙ্গুয়েজটি দুটি ল্যাঙ্গুয়েজ দ্বারা প্রভাবিত হচ্ছে, সেটা হচ্ছে এবিসি ল্যাঙ্গুয়েজ এবং মডিউল 3 ল্যাঙ্গুয়েজ। তো এই এবিসি ল্যাঙ্গুয়েজ এবং মডিউল 3 ল্যাঙ্গুয়েজ দ্বারা প্রভাবিত হয়ে এই ল্যাঙ্গুয়েজটা তৈরি হচ্ছে।
তো এর এফেক্টটা এই ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখা যায়, মডিউল 3 এবং এবিসি ল্যাঙ্গুয়েজের এফেক্টগুলো এখানে দেখা যায়। তারপর আমাদের আসছে হচ্ছে হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো হাই লেভেল বলতে আমরা কি বুঝি? হাই লেভেল বলতে বলছি আমরা যেখানে জেনারেল ইংলিশ ইউজ করা হয়। তো আমরা একটু ডিটেলসে আসি। তো আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয় সেটা হচ্ছে দু রকমের হয়, একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হয়, আর একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ হয়। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর লো লেভেল এই দুই ভাগে ভাগ করা হচ্ছে। তো প্রথমত লো লেভেল ল্যাঙ্গুয়েজ। সেই লো লেভেল ল্যাঙ্গুয়েজ কী হয়, যেখানে হচ্ছে আমরা প্রোগ্রামিং কোডটা মেশিন ডিপেন্ডেন্ট হয়, মানে মেশিনের উপর ডিপেন্ড করে যখন প্রোগ্রাম লেখা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এই লো লেভেল ল্যাঙ্গুয়েজে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মেশিনের আর্কিটেকচার, তার রেজিস্টার, তার বিভিন্ন রকম যে সিস্টেমের কনফিগারেশন, তার উপর ডিপেন্ড করে আমাদের প্রোগ্রামটা লেখা হয়। এর জন্য এটিকে বলা হচ্ছে মেশিন ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ, এবং এর জন্য একে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। এই লো লেভেল ল্যাঙ্গুয়েজ আবার দুই প্রকার হয়, একটা হচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ। মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ কি, যেখানে হচ্ছে শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করা হয়। তো 0, 1 ব্যবহার করে যে প্রোগ্রাম কোড লেখা হয় তাকে বলা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এই লো লেভেল না, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এই 0, 1 ব্যবহার করে যে ল্যাঙ্গুয়েজটা লেখা হচ্ছে বা যে প্রোগ্রামটা লেখা হচ্ছে তাকে বলা হচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। এবং এই একমাত্র ল্যাঙ্গুয়েজ যেটি কম্পিউটার দ্বারা বোধগম্য হয়, মানে কম্পিউটারটি বুঝতে পারে। এছাড়া অন্য কোনো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কম্পিউটার ডাইরেক্টলি বুঝতে পারে না, কারণ মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা 0, 1 ব্যবহার করছি, অন্যান্য ল্যাঙ্গুয়েজে 0, 1টা সেভাবে ইউজ হয় না। এরপরে আমাদের আসছে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ, সেটিও লো লেভেল ল্যাঙ্গুয়েজের একটা পার্ট। এবং সেই অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজে কিছু নিমোনিক্স ইউজ করা হয়, কিছু ক্যারেক্টার বা কোডের সংমিশ্রণ ইউজ করা হয়। এবং এই কি বললাম একটু আগে, যে শুধুমাত্র মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজটাকে কম্পিউটার বুঝতে পারে, তাহলে এই অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজটাকে কম্পিউটার বুঝতে পারে না। সো আমাদের এই যে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ আছে এটাকে ট্রান্সলেট করতে হয়, এটা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে হয়। এই ট্রান্সলেশনের জন্য আমাদের একটা ট্রান্সলেটার প্রয়োজন হয়, তার নাম হচ্ছে অ্যাসেম্বলার। এবার তারপরে আসছে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সেই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি হচ্ছে, যেখানে আমরা জেনারেল ইংলিশ ওয়ার্ড ইউজ করে প্রোগ্রাম লিখছি, এবং যেটা হচ্ছে মেশিন ইন্ডিপেন্ডেন্ট, মানে মেশিনের আর্কিটেকচার বা মেশিনের সিস্টেমের কনফিগারেশন আমাদের দেখতে হচ্ছে না, আমরা জাস্ট আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে প্রোগ্রাম লিখে আসছি, এবং সেখানে কিছু জেনারেল ইংলিশ ওয়ার্ড ইউজ করা হচ্ছে, তার উপর বেস করে আমাদের প্রোগ্রামটা কাজ করছে। এটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এবার হাই লেভেল ল্যাঙ্গুয়েজে তাহলে কী হচ্ছে, আমরা ইংলিশ ওয়ার্ড ইউজ করছি, তাহলে সেই ইংলিশ ওয়ার্ডও কম্পিউটার দ্বারা বোধগম্য হবে না। সো উই নিড ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার, আমাদের ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার দরকার হচ্ছে। সেই ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার দু রকমের হয়, একটা হচ্ছে কম্পাইলার, একটা হচ্ছে ইন্টারপ্রিটার। কম্পাইলার কী করে, পুরো প্রোগ্রামটাকে, আমার 1 লাইন হোক বা 100 লাইন হোক, পুরো প্রোগ্রামটাকে একবারে কনভার্ট করে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে, এবং তার যা ভুল ত্রুটি আছে সেগুলো প্রদর্শন করে, এবং যদি ঠিক হয় তাহলে রান করে বা এক্সিকিউট করে। এরপরে আমাদের আসছে ইন্টারপ্রিটার। সেই ইন্টারপ্রিটার কী হয়, ইন্টারপ্রিটার হচ্ছে লাইন বাই লাইন, প্রথমে একটা লাইন নেবে, সেই লাইনটা মেশিন লেভেলে কনভার্ট হলো, তার কাজ হলো, দেন ভুল হলে ফের প্রোগ্রামারকে বললো যেখানে ভুল আছে, ভুল না হলে তার পরের লাইনটা চাইলো, তার পরের লাইন নিয়ে সেটাকে ফের এগেন কনভার্ট করলো, এইভাবে লাইন বাই লাইন কনভার্ট হয় ইন্টারপ্রিটারে। তাহলে আমাদের পাইথন হচ্ছে একটা ইন্টারপ্রিটার বেস হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এবার এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখানে হচ্ছে অবজেক্ট ফর্মেশন হয়। আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। তো এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ছে। প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের মধ্যে সি পড়ে, ঠিক আছে, সেখানে স্টেপ বাই স্টেপ ফলো করা হয়, কিন্তু এখানে হচ্ছে বিভিন্ন অবজেক্ট ক্রিয়েশন করা হয়। সেই অবজেক্ট ক্রিয়েশন করার পরে আমরা সেই অবজেক্টগুলোকে মানে একসঙ্গে একে অপরের সঙ্গে কানেকশন করে প্রোগ্রামটাকে চালাতে পারি। এর জন্য এটা বলা হচ্ছে হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। এরপর আমাদের আসছে নামকরণ। নামকরণটা কীভাবে হচ্ছে, এই যে পাইথন প্রোগ্রাম, সেই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম কোনো সাপের নাম থেকে আসেনি বা কোনো রকমভাবে অন্য কোনো কিছু থেকে আসেনি। এটা একটা ব্রিটিশ কমেডি শো ছিল। ব্রিটিশ কমেডি শোটার নাম ছিল মন্টি পাইথন ফ্লাইং সার্কাস, মানে মন্টি পাইথন ফ্লাইং সার্কাস বলে একটা ব্রিটিশ কমেডি শো ছিল। সেই শোয়ের সাহায্যে কী হতো, বিভিন্ন কলা কুশলীরা বিভিন্ন জটিল রকম সমস্যাগুলোকে সহজ এবং খুব সিম্পল ওয়েতে ডিসকাস করতো। তো এই যে একটা কঠিন সমস্যাকে সহজ এবং সরলভাবে ডিসকাস করা হচ্ছে, সেই শোটি ছিল একটা কমেডি শো, তার নাম হচ্ছে মন্টি পাইথন ফ্লাইং সার্কাস। এবং এই শোয়ের খুব বড় ফ্যান ছিলেন গাইডো ভ্যান রাসাম, এবং তিনি ওই শোয়ের যেহেতু ভক্ত ছিলেন, তো সেখান থেকে তিনি একটা চিন্তাভাবনা করেছিলেন যে আমরাও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করব যার সাহায্যে জটিল সমস্যাকে সহজে সমাধান করা হবে। এবং তার জন্যই তিনি ওই মন্টি পাইথন ফ্লাইং সার্কাস থেকে পাইথন নামটি গ্রহণ করেন, এবং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম দেওয়া হয় পাইথন। তাহলে বোঝা গেল এই পাইথনের প্রারম্ভিক ধারণার মধ্যে বিষয়বস্তুগুলো। তাহলে এখানে আমরা দেখলাম যে কবে আসছে, কে তৈরি করছে, কোন কোন ল্যাঙ্গুয়েজ দ্বারা এফেক্টেড, এবং এটা কী প্রকার ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, এবং এই নামটা কোথা থেকে আসছে, মন্টি পাইথন ফ্লাইং সার্কাস কমেডি শো থেকে।
ঠিক আছে, তাহলে এর মধ্যে আশা করি কোনো ডাউট নেই, ডাউট থাকলে জানাবে। তারপরে পার্টটা আসছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য, মানে এর বৈশিষ্ট্যগুলি কী কী আছে। তো এটা প্রথমত হচ্ছে ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবার ওপেন সোর্স বলতে কী বোঝায়? অ্যাকচুয়ালি আমাদের দু রকমের হয়, একটা হচ্ছে লাইসেন্সি প্রোগ্রাম আর একটা হচ্ছে ওপেন সোর্স। তো লাইসেন্সি সফটওয়্যার যেগুলো হয় বা লাইসেন্সি প্রোগ্রামিং সফটওয়্যার যেগুলো হচ্ছে, সেগুলো কী হয়, সেখানে আমাদের পারচেস করতে হয় বা লাইসেন্সটাকে পারচেস করতে হয়। কিন্তু এই পাইথনের ক্ষেত্রে আমাদের কোনো রকম পয়সা বা টাকা দিয়ে কোনো রকমভাবে পারচেস করতে হয় না বা লাইসেন্সে কিনতে হয় না। এটা হচ্ছে একটা ওপেন সোর্স প্রোগ্রাম, যেখানে ফ্রিতে মানে পুরো সম্পূর্ণ বিনামূল্যে এটাকে আমরা ডাউনলোড করতে পারি, সম্পূর্ণ বিনামূল্যে এটাকে আমরা ইউজ করতে পারি এবং আপডেটও করতে পারি বা আপগ্রেডও করতে পারি, ঠিক আছে। তো এই জন্য এটা বলা হচ্ছে ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তারপর আসছে পাইথন ইন্টারপ্রিটার সমস্ত অপারেটিং সিস্টেমের জন্য কাজ করে। মানে এই নয় যে পাইথন ইন্টারপ্রিটার দিয়ে আমি শুধু উইন্ডোজে কাজ করব, আমাদের বিভিন্ন রকম অপারেটিং সিস্টেম আছে, আমরা জানি সেটা হচ্ছে লিনাক্স আছে, ম্যাক ওএস আছে, উইন্ডোজ আছে, এরকমভাবে বিভিন্ন রকম অপারেটিং সিস্টেম আছে। তো প্রত্যেক অপারেটিং সিস্টেমের জন্যই কোনো না কোনো ইন্টারপ্রিটার এখানে আছে এবং সেই ইন্টারপ্রিটার দিয়ে আমরা পাইথনটিকে ইজিলি ওখানে রান করাতে পারি। এবার এখানে হচ্ছে একটা শক্তিশালী স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তোমাদের পাইথন প্রোগ্রামিংয়ের মধ্যে আমরা স্ক্রিপ্ট আকারে প্রোগ্রামটা লিখছি, মানে এখানে বিভিন্ন রকম লাইনগুলোকে স্ক্রিপ্ট আকারে লেখা হয় এবং সেই স্ক্রিপ্টিং, তাই জন্য এটাকে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে এবং এটি অন্যান্য স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের তুলনায় একটু শক্তিশালী ল্যাঙ্গুয়েজ, তাই জন্য এটাকে বলা হচ্ছে শক্তিশালী স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। প্ল্যাটফর্ম নিরপেক্ষ, এটা প্ল্যাটফর্মের ডিপেন্ড করে না। আমরা একটু আগে বলেছিলাম যে মেশিন ইন্ডিপেন্ডেন্ট, তো এটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, প্ল্যাটফর্মের ডিপেন্ড করছে না, কারণ এটা হচ্ছে আমরা এক মেশিনে লিখে বা একটা প্ল্যাটফর্মে লিখে অন্য প্ল্যাটফর্মে ইজিলি রান করতে পারি। মানে আমরা উইন্ডোজে লিখে সেটাকে ম্যাক ওএসে চালাতে পারি সামান্য কিছু নমিনাল চেঞ্জেসের ধারা, ঠিক আছে। তো কিছু চেঞ্জেস করে আমরা সেটাকে বিভিন্ন রকম প্ল্যাটফর্মে রান করতে পারি, তাই জন্য এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বলা হচ্ছে প্ল্যাটফর্ম নিরপেক্ষ বা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। এরপর আসছে প্রোগ্রাম কোড রিডেবল, রিউজেবল অ্যান্ড মেনটেনেবল। তো আমরা এই যে প্রোগ্রাম কোডটা লিখলাম, সেই প্রোগ্রাম কোডটা লেখার পরে আমরা সেটাকে সেভ করে রাখতে পারি। সেই সেভ করা যে প্রোগ্রাম কোড আছে, সেই সেভ করা প্রোগ্রাম কোডটাকে আমরা পুনরায় ব্যবহার করতে পারি, তার মধ্যে কোনো আপগ্রেডেশন বা কোনো চেঞ্জ করতে পারি, ঠিক আছে, এবং তাকে মেনটেন করতে পারি। তার জন্য এটা বলা হচ্ছে রিডেবল, রিউজেবল অ্যান্ড মেনটেনেবল। এরপর লার্জ কালেকশন অফ লাইব্রেরি। তো পাইথন যেহেতু ওপেন সোর্স প্রোগ্রাম, এখানে অনেক ডেভেলপার অনেক রকমের লাইব্রেরি তৈরি করেন এবং সেই লাইব্রেরিগুলো আমরা পাইথনের মধ্যে ব্যবহার করি। তো সেই জন্য এখানে একটা হিউজ কালেকশন অফ লাইব্রেরি আছে। তো বিভিন্ন কাজের জন্য বিভিন্ন লাইব্রেরি ইউজ করা হয়, যেমন নামপাই একটা লাইব্রেরি, পান্ডা একটা লাইব্রেরি, ম্যাটপ্লটলিব একটা লাইব্রেরি, ঠিক আছে। তো নামপাই দিয়ে কী হয়, নামপাই দিয়ে আমরা অ্যারে বা সিরিজ ক্রিয়েশন করতে পারি। পান্ডা দিয়ে কী করতে পারি, পান্ডা দিয়ে ডেটা ফ্রেম মানে ডেটা স্ট্রাকচার যে আছে, ডেটা যে ক্রিয়েশন হয়, মানে ডেটা ফ্রেমের মধ্যে যে ডেটা ক্রিয়েশন হয়, সেই ডেটা ফ্রেম তৈরি করতে পারি। ম্যাটপ্লটলিব দিয়ে কী হয়, গ্রাফিক্যাল স্ট্রাকচার মানে পাই চার্ট, লাইন চার্ট, বার চার্ট এগুলো তৈরি করতে পারি। তো এখানে একটা হিউজ অ্যামাউন্ট অফ লাইব্রেরি আছে এবং সেই লাইব্রেরিগুলো আমরা আমাদের প্রয়োজনে ইউজ করতে পারি, কোনো সমস্যা হয় না। সিম্পল অ্যান্ড ইজি টু লার্ন। আমরা যখন পাইথন প্রোগ্রামিং করা শিখবো, দেখবো এটা খুব ইজিলি আমরা শিখতে পারছি এবং সেই প্রোগ্রামটাকে আমরা খুব ইজিলি লিখতে পারছি বা এক্সিকিউট করতে পারছি, কারণ এটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চেয়ে খুবই সোজা একটা ল্যাঙ্গুয়েজ। তো এই জন্য বলা হচ্ছে সিম্পল অ্যান্ড ইজি টু লার্ন। এরপর আমাদের আসছে পাইথনের ব্যবহার। পাইথন যখন আমরা শিখছি, পাইথনটা কোথায় ব্যবহার করছি সেটাও তো জানতে হবে। পাইথন বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়, যেমন সিস্টেম প্রোগ্রাম তৈরি করার জন্য। সিস্টেম প্রোগ্রাম বলতে আমাদের যে উইন্ডোজ, ম্যাক এই সমস্তগুলো আছে, তো এগুলো হচ্ছে সিস্টেম। তো সেই সিস্টেম প্রোগ্রামিং ডেভেলপ করার জন্য আমরা পাইথন ইউজ করতে পারি। তারপর হচ্ছে জিইউআই অ্যাপ্লিকেশন। এবার আমাদের দেখতে হবে জিইউআই কি আর সিইউআই কি। অ্যাকচুয়ালি আমরা এটা পড়ে এসেছি জিইউআই সিইউআই। সিইউআই বলতে বোঝায় ক্যারেক্টার ইউজার ইন্টারফেস বা কমান্ড ইউজার ইন্টারফেস। তো সেই ক্যারেক্টার ইউজার ইন্টারফেস বা কমান্ড ইউজার ইন্টারফেস যেখানে আমরা লিখে লিখে আমাদের কাজগুলো করতে হয়, মানে ক্যারেক্টার বা কমান্ড পাসিং করে কাজটা করতে হয়, সেখানে কোনো রকম গ্রাফিক্যাল বা পিক্টোরিয়াল কিছু থাকে না। কিন্তু জিইউআই যে অ্যাপ্লিকেশান, সেখানে হচ্ছে সমস্ত কিছু গ্রাফিক্যাল ফর্ম্যাটে থাকে এবং আমরা সেই গ্রাফিক্যাল ফর্ম্যাটের মধ্যে ক্লিক করে বা মাউস পয়েন্টার ইউজ করে কাজটা করতে পারি। যেমন আমাদের উইন্ডোজ একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তো এই জিইউআই অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য আমাদের পাইথন ব্যবহার করা হচ্ছে। এরপর ইন্টারনেট স্ক্রিপ্টিং। ইন্টারনেট স্ক্রিপ্টিং কী হচ্ছে, যেখানে আমরা অনলাইনে কোনো রিয়েল টাইমে ডেটা কালেকশন বা কোনো রকম প্রোগ্রামিং করছে, সেই ইন্টারনেট স্ক্রিপ্টিংয়ের জন্য পাইথন প্রোগ্রাম খুব হিউজ অ্যামাউন্টে ইউজ করা হচ্ছে। এরপর হচ্ছে ডেটাবেস প্রোগ্রামিং তৈরি করার জন্য, মানে আমরা ডেটাবেস তৈরি করব, সেই ডেটাবেস থেকে ডেটা রিট্রিভ করব, মানে আমরা অনেক বাচ্চার বা অনেক কারোর ডেটা একসঙ্গে স্টোর করলাম, সেই স্টোর করা ডেটাকে আমরা রিট্রিভ করলাম, সেই স্টোর করা ডেটা থেকে আমরা বিভিন্ন রকম কোয়ারি রান করলাম, সেটা হচ্ছে ডেটাবেস প্রোগ্রামিং। তো সেই ক্ষেত্রেও পাইথন ইউজ করা হয়। সায়েন্টিফিক প্রোগ্রামিং তৈরি করার জন্য পাইথন ইউজ করা হচ্ছে, মানে বিভিন্ন রকম সায়েন্টিফিক রিসার্চ বা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমাদের পাইথন ইউজ করা হয়, তার দিয়ে বিভিন্ন রকম টুলস তৈরি করা হয়, ঠিক আছে।
এরপর আমাদের আসছে গেমস। আমরা গেমস তো সবাই খেলি, বিভিন্ন রকম গেমস খেলা হয়, তো সেই গেমসের প্রোগ্রামিং করার জন্য পাইথনটাকে ইউজ করা হয়। এরপরে আসছে রোবোটিক্স প্রোগ্রামিং। তো আমাদের যখনই এআই সিস্টেম চলে আসছে, সেই এআই সিস্টেম আমরা দেখতে পাচ্ছি যে মেশিন লার্নিং। তো আমাদের যখন মেশিনকে লার্ন করানো হচ্ছে, সেই মেশিনটা হচ্ছে গিয়ে এআই এনাবেল মেশিন তৈরি হচ্ছে। তো আমরা চেষ্টা করব কি আমাদের বিভিন্ন কাজগুলো রোবটের সাহায্যে হবে। তো সেই রোবটকে প্রোগ্রাম দিয়ে তো শেখাতে হবে যে কাজটা কীভাবে হয়। সেই রোবটকে যখন প্রোগ্রামিংয়ের সাহায্যে কাজ শেখানো হয়, সেই রোবোটিক্স প্রোগ্রামিং করার জন্য আমরা পাইথন প্রোগ্রাম ইউজ করি। এরপর আমাদের আসছে মেশিন লার্নিং অ্যান্ড এআই প্রোগ্রামিং। তো আমরা এআই মানে কি বুঝি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এই এআই তৈরি করার জন্য আমরা পাইথন প্রোগ্রাম ইউজ করি, এবং আমাদের যে মেশিন, সেই মেশিনকে আমরা ডেটা দিয়ে তো শেখাতে হবে। যেমন আমরা যোগ শিখেছি বলে যোগ করতে পারি, বিয়োগ শিখেছি বলে বিয়োগ করতে পারি। সেইভাবে যোগ বিয়োগ গুণভাগ যেভাবে আমরা শিখেছি, সেইভাবে কম্পিউটার বা মেশিন যদি না শেখাই, তাহলে সে কীভাবে করবে? সে নিজে নিজে তো করতে পারবে না। তো সেই তাকে করানোর পদ্ধতি বা শেখানোর পদ্ধতিকে বলা মেশিন লার্নিং। তো সেই মেশিন লার্নিংয়ের জন্য আমাদের এআই সিস্টেম তৈরি করার জন্য আমাদের পাইথন প্রোগ্রাম ব্যবহার করা হয়। এটা গেল পাইথনের বিভিন্ন ক্ষেত্রসমূহ, পাইথন কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে। এরপর আসছে পাইথন ডাউনলোড করা বা ইনস্টলেশনের স্টেপগুলো। তো পাইথন আমাদের খুব ইজিলি, যেহেতু আমরা বললাম কি এটা একটা ওপেন সোর্স সফটওয়্যার, এটা আমরা ফ্রিলি পেয়ে যাবো, মানে ফ্রিতে ডাউনলোড করতে পারবো। তো দেখুন কি বলছে, পাইথন যেহেতু একটি ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই একে বিনামূল্যে বিতরণ করা হয়, মানে আমরা বিনামূল্যে এটাকে ডাউনলোড করতে পারবো। এবার কোথা থেকে ডাউনলোড করবো? দেখুন www.python.org/download/windows, এটা হচ্ছে ওর লিঙ্কটা, যেখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। তো এখানে HTTPS এটা বলতে কী বোঝায়? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। এটা একটা প্রোটোকল যার সাহায্যে আমরা ওয়েব পেজগুলো দেখতে পাই, ঠিক আছে। www এটা কী হয়? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাড্রেসিং পার্ট। তো তারপরে python.org এটা হচ্ছে ওর নাম, মানে ওর ওয়েবসাইটের নাম। তো আমরা এই লিঙ্কের মধ্যে ক্লিক করলে দেখুন কী হচ্ছে, আমরা এই লিঙ্কের মধ্যে এলে দেখুন হাতের চিহ্নটা আসছে, যেহেতু এটা একটা লিঙ্ক। তো এখানে ক্লিক করলে দেখুন আমাদের সেই পেজটি খুলে আসছে অনলাইনে, এই পেজটি খুলে এলো। এই পেজের মধ্যে দেখুন এখানে এটা দেখুন আমাদের মাইক্রোসফট এজে খুলেছে, সেখানে পাইথন রিলিজড ফর, ঠিক আছে। এখানে দেখুন আমাদের অ্যাবাউট, ডাউনলোড, এই সমস্ত অপশানগুলো আছে। তো আমরা এই পেজটা খোলার পরে ডাউনলোড অপশানে আসবো, আসার পরে এখানে পাইথন 3.14.4 এই অপশানটায় ক্লিক করবো, ঠিক আছে। করলে আমাদের পাইথনটা ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এরপরের স্টেপগুলো আমাদের ফের যে প্রেজেন্টেশন আছে সেখানে দেখে নিই। তাহলে আমরা কী বুঝলাম যে ওখানে ক্লিক করলে এটা চলে আসছে, অথবা আমরা অনলি www.python.org করলেও হবে, ঠিক আছে। আমরা যদি www.python.org করি, সেক্ষেত্রেও দেখুন এই পেজটাই আসছে। এই পেজে আসলে ডাউনলোডে আসবে, সেখান থেকে পাইথন 3.14.4 এটাকে ডাউনলোড করতে পারবো, ঠিক আছে। তো পাইথন ডাউনলোডে সেরকম কোনো একটা অসুবিধা নেই। তো আমরা এরপরের পার্টে চলে আসি ইনস্টলেশন। তো এটা কেটে দিলাম, ঠিক আছে। তো দেখুন তাহলে এই পেজের পরে আমাদের কী হচ্ছে, আমাদের এই পেজটা শো হচ্ছে। তো সেখানে কিছু আমরা ডাউনলোড অপশানে আসবো। ডাউনলোড অপশানে আসলে আমাদের পাইথন 3.14.3 এটাকে আমরা ডাউনলোড করতে পারবো। ডাউনলোডে যেই ক্লিক করবো, তখন দেখুন এখানে ডাউনলোড অপশানটা অ্যাক্টিভেট হয়ে যাবে এবং এটা ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে কী হচ্ছে, এটা ডান হবে, লেখা থাকবে ডান, মানে কমপ্লিটেড, ঠিক আছে। যখন এটা ডান বা কমপ্লিট হয়ে যাবে, আমরা এই অপশানটার মধ্যে ক্লিক করবো। করলে কী হবে, আমাদের পাইথনের ইনস্টলেশনের উইন্ডো এটা চলে আসবে, ঠিক আছে। এই পাইথনের ইনস্টলেশন উইন্ডো চলে আসার পরে আমরা ফার্স্টে এই দুটো অপশানকে অন করব, ইনস্টল লঞ্চার ফর অল ইউজার অ্যান্ড অ্যাড পাইথন 3.14.3 টু পাথ, এই দুটোকে ফার্স্টে অন করব, টিক দেবো, কারণ এটা টিক দেওয়া থাকে না। এটা অন করার পরে ইনস্টল নাও করবো, না হলে কি আমাদের অনেক রকম ওই যে লাইব্রেরিগুলো বললাম, সেই লাইব্রেরিগুলো ইউজ করতে সমস্যা হয়, ঠিক আছে। তো আমরা ফার্স্টে এই দুটোকে অন করবো, করার পরে এই ইনস্টল নাও অপশানটায় ক্লিক করবো, ঠিক আছে। বোঝা গেল এটা। তারপরে কি হচ্ছে, আমাদের পাইথনটা ইনস্টল হয়ে যাবে। পাইথন ইনস্টল হয়ে যাওয়ার পরে কী হচ্ছে, আমরা এই স্টার্ট অপশানে আসবো, এটাকে স্টার্ট অপশান বলা হয়। স্টার্ট অপশানে আসার পরে অল প্রোগ্রাম, দেন পাইথন 3.14, দেন আইডিয়ালি, এই অপশানে ক্লিক করলে দেখুন আমাদের এখানে পাইথন আইডিয়ালি শো করবে। সেখানে ক্লিক করে পাইথনটাকে খুলতে পারবো। অথবা আমরা যদি এখানে লিখে দিই আইডিয়ালি, দেখুন আইডিয়ালি লিখলাম, লেখার পরে আইডিয়ালি পাইথন দেখাচ্ছে, এটার মধ্যে ক্লিক করবো, দেখুন পাইথনটা খুলে আসছে। তো এখানে পাইথন ইন্টারপ্রিটারটা ওপেন হয়ে যাচ্ছে। পাইথন ইন্টারপ্রিটার ওপেন হয়ে গেলে এখানে পাইথনের দুরকম মোড আছে, একটা হচ্ছে ইন্টারেক্টিভ মোড আর একটা হচ্ছে স্ক্রিপ্ট মোড। এই যে নিউ ফাইল, এটা হচ্ছে স্ক্রিপ্ট মোড, ঠিক আছে। তো আমরা এটা নিয়ে একটু পরে আসছি। তো এই দুরকম মোড হয়। তো পাইথন ইন্টারপ্রিটার ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হয়ে যাওয়ার পরে কী হচ্ছে, আমরা দেখুন এখানে পাইথনের যে ইন্টারপ্রিটার আছে, তাহলে সেই ইন্টারপ্রিটারটাকে আমরা কী হচ্ছে আইডিয়ালি বলতে কী বোঝায়, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং এনভায়রনমেন্ট, মানে এটা ইন্টিগ্রেটেড একটা সিস্টেম,
সেখানে কিছু আমরা ডেভেলপও করতে পারি এবং সেটাকে লার্নও করতে পারি, শিখতেও পারি, ঠিক আছে। মানে এটা দুটো পারপাসই, ডেভেলপমেন্ট পারপাসে ইউজ করা যেতে পারে, আবার লার্নিং পারপাসে ইউজ করা যেতে পারে। তো আমরা প্রথমে এটাকে লার্নিং পারপাসে ইউজ করবো, আমরা শেখার জন্য ইউজ করবো। এরপর দেখুন কী বলছে, পাইথনের দু রকমের মোড আছে, আমরা একটু আগেই দেখলাম ইন্টারঅ্যাক্টিভ মোড আর স্ক্রিপ্ট মোড, ঠিক আছে। তো ইন্টারঅ্যাক্টিভ মোড কী হয়, এই মোডের সাহায্যে পাইথন কোড লাইন বাই লাইন এক্সিকিউট হয় এবং তাৎক্ষণিক ফলাফল প্রদর্শন করে। মানে আমি যখনই লাইনটা লেখার পরে এন্টার দিলাম, সঙ্গে সঙ্গে এটা এক্সিকিউট হয়ে যাবে এবং তার রেজাল্টটা শো হবে। আর স্ক্রিপ্ট মোডে কী হচ্ছে, পুরো প্রোগ্রাম লিখতে হবে, লেখার পরে আমরা সেটাকে সেভ করব, সেভ করার পরে রান করব, ঠিক আছে, তবেই আমাদের আউটপুটটা শো হবে। এবং এই স্ক্রিপ্ট মোডের ক্ষেত্রে কি আমরা পাইথন প্রোগ্রাম যেহেতু সেভ করে রাখছি, তো ইন ফিউচার পাইথন প্রোগ্রামটাকে আমরা পরিবর্তন করতে পারি বা কোনো রকম চেঞ্জ করতে পারি এবং অন্যান্য পারপাসে ইউজ করতে পারি। তো আমরা একটু দেখে নিই দুটোর কাজ। তো আমরা আইডিয়ালি ওপেন করলাম, মানে ইন্টারপ্রেটারটা ওপেন করলাম। সাপোজ এটা হচ্ছে আমাদের ইন্টারঅ্যাক্টিভ মোড। তো এই ইন্টারঅ্যাক্টিভ মোডে দেখুন এখানে 3টে গ্রেটার দেন চিহ্ন থাকবে, ঠিক আছে। আমরা এখানে যখনই লাইনটা লিখবো সেটা অটোমেটিক আপনাদের এক্সিকিউট হয়ে যাবে। A = 5 লিখলাম, এটা মানে এক্সিকিউট হয়ে গেছে, মানে A এর মধ্যে 5 স্টোর হয়ে গেছে। B = 10 লিখলাম, তাহলে B এর মধ্যে 10 স্টোর হয়ে গেল। দেন C = A + B লেখা হলো, তাহলে কিছু C এর মধ্যে A এবং B দুটো যোগ করে স্টোর হলো, মানে A এর মধ্যে 5 ছিল, B এর মধ্যে 10 ছিল, তাহলে 5 আর 10 এ 15, সেই 15 হচ্ছে C এর মধ্যে স্টোর হলো। এবার যেই লিখবো PRINT প্রিন্ট লিখে C লিখবো, তখন কী হচ্ছে দেখুন 15 রেজাল্টটা শো করছে। এই প্রিন্টটা কিন্তু একটা কিওয়ার্ড, এই প্রিন্ট যে আমি ইউজ করলাম সেটা একটা কিওয়ার্ড। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আমরা এগুলো পরে ডিসকাশনে আছে। তো এটা হচ্ছে আমাদের ইন্টারঅ্যাক্টিভ মোড। তো এখানে দেখুন আমি চাইলেও যে A = 5 এটাকে চেঞ্জ করতে পারবো না, আমাকে নিচে আবার লিখতে হবে যে A = 10, ঠিক আছে, এবং এটাকে সঞ্চয় করা যায় না। আর আমাদের অন্য আরেকটি মোড ছিল কি স্ক্রিপ্ট মোড। তাহলে ফাইলে আসলাম, আসার পরে নিউ ফাইলের মধ্যে আসার পরে এটা ওপেন হচ্ছে। এখানে আমরা লিখলাম A = 5, দেন B = 10, দেন C = A + B লিখে এন্টার দিলাম। তারপরে লিখলাম PRINT, দেন উইদিন ব্র্যাকেট C লেখার পর এন্টার দিলাম, কিন্তু কোনো রেজাল্ট শো করলো কি করলো না, কেন? এটা স্ক্রিপ্ট মোডে লেখা হচ্ছে, এটাকে ফার্স্টে সেভ করতে হবে, করার পর রান করতে হবে। তো আমরা তাহলে ফাইল অপশানে আসলাম, এসে এটাকে সেভ অ্যাজ করলাম, ঠিক আছে, করার পর নাম দিলাম AB নাম দিলাম, এটাকে সেভ করে দিলাম। সেভ হয়ে গেল প্রোগ্রামটা। আফটার সেভ দেন আমরা কোথায় রান অপশানে আসবো, রান অপশানে আসার পরে রান মডিউলে আসবো, আসার পরে দেখুন এখানে রেজাল্টটা শো করছে। তাহলে দেখুন এই প্রোগ্রামের রেজাল্টটা এইভাবে শো করছে। আমরা দেখুন যদি এইখানে আমরা নাম্বারটা চেঞ্জ করে দিই, 5 এর জায়গায় 7 লিখে দিই, এগেন রান করি, তাহলে দেখুন রেজাল্টটা ফের চেঞ্জ হয়ে গিয়ে আমাদের 17 শো করছে। তাহলে স্ক্রিপ্ট মোডে এটা অ্যাডভান্টেজ যে আমরা লিখতে পারি, সেটাকে সঞ্চয় করতে পারি এবং পরবর্তীকালে ইউজ করতে পারি। তাহলে ইন্টারঅ্যাক্টিভ মোড দেখা গেল যেখানে আমরা লাইন বাই লাইন লিখছি এবং সেটা সেটা লাইন বাই লাইন লেখার পরে কী হচ্ছে, সেটা তাৎক্ষণিকভাবেই মানে তৎক্ষণাৎ সেটা এক্সিকিউট হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু স্ক্রিপ্ট মোডের ক্ষেত্রে কী হয়, সেটা তৎক্ষণাৎ এক্সিকিউট হয় না, সেটা আমাদের পুরোটা লিখতে হয়, লেখার পরে সেভ করতে হয়, করার পরে রান করতে হয়। কিন্তু ইন্টারঅ্যাক্টিভ মোডের ক্ষেত্রে সেইভাবে সেভ করার কোনো প্রয়োজন নেই। আমরা লেখার পরে যে মুহূর্তে এন্টার দেবো সেই মুহূর্তে এটা রান হয়ে যাবে, মানে এক্সিকিউট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই দুটি মোড আমাদের ছিল। তাহলে একটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মোড, একটা হচ্ছে স্ক্রিপ্ট মোড। এই দুটো নিয়ে আশা করি তাহলে আর কোনো সমস্যা নেই। আমরা বেশিরভাগ প্রোগ্রাম স্ক্রিপ্ট মোডেই লিখবো, ঠিক আছে। এরপরে পাইথনের ক্যারেক্টার সেট মানে পাইথনে কী রকমের ক্যারেক্টার ইউজ করা হয়। তো পাইথনে আমাদের বিভিন্ন রকম ক্যারেক্টার ইউজ করা হয়। সেটা হচ্ছে কিছু অক্ষর ইউজ করা হয়, কিছু নাম্বার ইউজ করা হয়, কিছু বিশেষ চিহ্ন ইউজ করা হচ্ছে, কিছু স্পেস ইউজ করা হয় মানে হোয়াইট স্পেস, তারপর হচ্ছে অন্যান্য কিছু ইউজ করা হচ্ছে। তো এখানে অক্ষর বলতে বোঝায় আমাদের ইংলিশ অ্যালফাবেটের A to Z অথবা স্মল A to Z, মানে আইদার ক্যাপিটাল A to Z অর স্মল A to Z। তো এটা হচ্ছে আমাদের অক্ষর। তো পাইথনের মধ্যে আমরা A to Z স্মল এ অথবা A to Z ক্যাপিটালে ইউজ করতে পারি। নাম্বার 0 থেকে 9 পর্যন্ত ইউজ করতে পারি, ঠিক আছে। বিশেষ চিহ্ন বলতে এখানে আমরা স্পেস ইউজ করতে পারি, প্লাস ইউজ করতে পারি, মাইনাস, স্টার মানে স্টারিক, দেন স্ল্যাশ, ডাবল স্টার, দেন ডবল স্ল্যাশ, এইভাবে কিছু চিহ্ন আছে। সেই চিহ্নগুলোর বিভিন্ন রকম পারপাস আছে, সেই পার্টিকুলার পারপাসে সেই চিহ্নটাকে ইউজ করা যায়। হোয়াইট স্পেস, এখানে ব্ল্যাঙ্ক স্পেস আছে, ট্যাব আছে, ক্যারেজ রিটার্ন আছে, এগুলো আমরা ইউজ করতে পারি, আমাদের এখানে আছে, আমরা পরবর্তীকালে সেগুলো দেখব। এবং অন্যান্য বলতে কী হচ্ছে আমাদের অ্যাসকি এবং ইউনিকোড ক্যারেক্টার। অ্যাসকি বলতে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, আর ইউনিকোড ক্যারেক্টার আছে, সেইগুলোর আমরা বিভিন্ন ক্যারেক্টারগুলো এখানে ইউজ করতে পারি। তাহলে আমাদের পাইথনের ক্যারেক্টার সেটে মেনলি কে আছে, অক্ষর,
সেটা হয় আপনার ক্যাপিটাল এ টু জেড অথবা স্মল এ টু জেড। নাম্বার সেটি 0 থেকে 9 পর্যন্ত, বিশেষ চিহ্ন কিছু আছে সেটা স্পেস, প্লাস, মাইনাস, স্টার, স্ল্যাশ এই সমস্তগুলো আছে। হোয়াইট স্পেস আছে, সেখানে ব্ল্যাঙ্ক স্পেস হতে পারে, ট্যাব হতে পারে, ক্যারেজ রিটার্ন হতে পারে, আর অন্যান্যের মধ্যে কি আছে অ্যাসকি এবং ইউনিকোড। তাহলে এটা আমাদের পাইথনের ক্যারেক্টার সেট। এরপর আমাদের কি আসছে টোকেনস। আমি আজকে এই পর্যন্তই রাখবো, টোকেন পর্যন্ত। এরপরে পার্টটা আমি ফের পরে ভিডিও দেবো, ঠিক আছে, কারণ বেশি লেন্দি ভিডিও হয়ে গেলে একটু সমস্যা হয়, তোমরা ছোটো ছোটো ভিডিও করে আপলোড করবো। তো এখানে টোকেন্স বলতে কী হচ্ছে, পাইথন প্রোগ্রামিংয়ের মধ্যে যখন ক্ষুদ্র ক্ষুদ্র যে শব্দগুলি বা ক্যারেক্টারগুলি লেখা হচ্ছে যাদের ইন্ডিভিজুয়াল মিনিং আছে তাদেরকে বলা হচ্ছে পাইথনের টোকেন্স। তো এখানে কি বলেছে দেখুন, পাইথন প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ক্ষুদ্রতম উপাদান যা ইন্টারপ্রিটারের কাছে একটি অর্থ বহন করে তাকে টোকেন্স বলা হয়। মানে যে ক্ষুদ্রতম উপাদান একটি অর্থ বহন করছে তাকে আমরা টোকেন বলছি। যেমন ওখানে এ ইকুয়ালস টু বি, সো এখানে এ ইকুয়ালস টু বি সবাই এক একটা টোকেন, ঠিক আছে। এবার এই টোকেনগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, সেই টোকেনগুলোর বিভিন্ন নাম আছে, সেই নামগুলো আমরা এখন দেখব। তো দেখুন এই টোকেন্সের মধ্যে প্রথমত কিওয়ার্ড আছে, তারপর হচ্ছে আইডেন্টিফায়ার আছে, তারপরে লিটারেল আছে, তারপরে পাংচুয়েটার আছে। কিওয়ার্ড বলতে কি বোঝায়? কিওয়ার্ড হচ্ছে কিছু স্পেশাল ওয়ার্ড যেগুলো আগে থেকেই পাইথন প্রোগ্রামিংয়ের মধ্যে স্টোর করা আছে, মানে পাইথন প্রোগ্রামিংয়ের মধ্যে আগে থেকে ওগুলো লেখা আছে এবং তাদের মানেটা বলা আছে যে এই ওয়ার্ডটার মানে কি। যেমন আমি একটু আগে ইউজ করেছিলাম প্রিন্ট। প্রিন্ট বলতে সেটা প্রদর্শন করছে, মানে আউটপুটটা শো করছে। তাহলে যখন কোনো ওয়ার্ডে স্পেশাল মিনিং আগে থেকেই কম্পিউটারের মধ্যে স্টোর করা আছে তাকে বলা হচ্ছে কিওয়ার্ড। সেই কিওয়ার্ডের মধ্যে এখানে বিভিন্ন রকম কিওয়ার্ড দেওয়া আছে, ইন্ট, ফ্লোট, অ্যান্ড, অর। তোমাদের অনেকগুলো কিওয়ার্ড আছে, 33টা মোট কিওয়ার্ড আছে। আমরা সেই কিওয়ার্ডগুলো পরের পার্টে দেখব, ঠিক আছে। তাহলে এই কিওয়ার্ড বলতে কী হচ্ছে, যা স্পেশাল মিনিং আছে। এবার আইডেন্টিফায়ার মানে যাকে আইডেন্টিফাই করা হচ্ছে, যার সাহায্যে কাউকে আইডেন্টিফাই করা হয় তাকে আইডেন্টিফায়ার বলা হয়। যেমন এখানে সাম, এসআই, এইগুলোর সাহায্যে কী হচ্ছে, আমি কোনো ডেটাকে আইডেন্টিফাই করতে পারি। যেমন সাম মানে যোগফল, এসআই মানে সিম্পল ইন্টারেস্ট, মানে কোনো একটা ভ্যালু স্টোর করা হলো, ঠিক আছে। এই যখন কোনো ভ্যালু কারোর মধ্যে স্টোর করা হচ্ছে তাকে আইডেন্টিফাই করা হচ্ছে, তাকে আইডেন্টিফায়ার বলা হয়। লিটারেল হচ্ছে যে ভ্যালুটা চেঞ্জ হবে না, মানে সেটা চেঞ্জ বা পরিবর্তনশীল নয়, তাকে বলা হচ্ছে লিটারেল। এবার দেখুন এখানে 1 2 3 দেওয়া হয়েছে, হাই লেখা হয়েছে, 2.3 লেখা হয়েছে, 1 + 2j লেখা হয়েছে। তো দেখুন আমরা যখন নাম্বারটা লিখেছি 1 2 3 বা 2.3, সেগুলোর ক্ষেত্রে দেখুন ডবল কোড বা সিঙ্গেল কোড দিইনি, কিন্তু যখন হাই লেখা হয়েছে সেটা ডবল কোডের মধ্যে লেখা হয়েছে, কারণ এখানে বিভিন্ন রকম লিটারেল ইউজ করা হয়। প্রথমত নিউমেরিক লিটারেল, সেই নিউমেরিকের মধ্যে 1 2 3 2.3 এগুলো আছে। স্ট্রিং লিটারেল আছে, যার মধ্যে হাই লেখা হচ্ছে, ঠিক আছে। এবার নিউমেরিক লিটারেলের মধ্যে আমাদের নাম্বার আছে, ইন্টিজার মানে যেটা পূর্ণ সংখ্যা, তারপরে 2.3 মানে ফ্লোটিং নাম্বার যেটা দশমিক সংখ্যা, তারপরে 1 + 2j মানে হচ্ছে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা, ঠিক আছে। আর হাই হচ্ছে স্ট্রিং লিটারেল, তারপর আমাদের বুলিয়ান লিটারেল আছে। তো এইভাবে আমাদের অনেক রকম লিটারেল আছে, আমরা সেগুলো নিয়ে পরের পার্টে ডিসকাস করব। আমরা এই পার্টে বেশি ডিসকাস করছি না, আমরা জাস্ট টোকেনটাকে দেখে নিচ্ছি। এরপরে দেখুন অপারেটর আছে। অপারেটর বলতে কী হচ্ছে, যার সাহায্যে আমরা কোনো অপারেশন পারফর্ম করছি। তো এখানে আমাদের বিভিন্ন রকম অপারেশন হয়, সেটা অ্যারিথমেটিক্যাল অপারেশন হতে পারে, রিলেশনাল অপারেশন হতে পারে, তারপর আমাদের লজিক্যাল অপারেশন হতে পারে, অ্যাসাইনমেন্ট অপারেশন হতে পারে, অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর হতে পারে, ঠিক আছে। তো এই যে অপারেটরগুলো সেই বিভিন্ন অপারেশনের জন্য ইউজ করা হয়। যেমন এখানে আমাদের লেখা আছে প্লাস, মাইনাস, স্টার মানে স্টারিক দেন স্ল্যাশ, এগুলো হচ্ছে অ্যারিথমেটিক্যাল অপারেটর, ঠিক আছে। এর সাহায্যে অ্যারিথমেটিক্যাল কাজগুলো করা হয়, মানে যোগ বিয়োগ গুণভাগ করা হচ্ছে। রিলেশন আছে, যেমন লেস দ্যান, গ্রেটার দ্যান, লেস দ্যান ইকুয়ালস টু, গ্রেটার দ্যান ইকুয়ালস টু, ইকুয়ালস টু ইকুয়ালস টু, নট ইকুয়ালস টু। এইগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর, যার সাহায্যে রিলেশন ক্রিয়েট করা হয়, মানে কোনো দুটো ভ্যারিয়েবল বা নাম্বার বা কোনো তথ্যের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়, তখন তাকে বলা হচ্ছে রিলেশনাল অপারেটর, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম কি এরকমভাবে বিভিন্ন অপারেটর আছে। সেই অপারেটর নিয়ে আমাদের একটা হিউজ ডিসকাশন আছে, আমরা সেটা যখন করব তখন পুরোটায় আসবো। এরপর দেখুন পাংচুয়েটার। পাংচুয়েটার কী হয়, আমরা আমাদের যখন ইংলিশে কিছু লিখছি সেখানে আমরা পাংচুয়েশন মার্কস ইউজ করি, যেমন ফুল স্টপ, কমা। কেন করি না? ব্যাকরণগতভাবে কারেক্ট করার জন্য, মানে ব্যাকরণগত ঠিক করার জন্য। তো এখানেও পাইথন ল্যাঙ্গুয়েজটাকে গ্রামাটিক্যালি কারেক্ট করার জন্য, মানে ব্যাকরণগত ঠিক করার জন্য আমাদের পাংচুয়েটার ইউজ করা হয়, এবং সেটিকে বিভিন্ন রকম স্টেটমেন্টকে ব্রাঞ্চিং করার জন্য, মানে স্টেটমেন্টগুলো একটার মধ্যে আরেকটা রাখার জন্য আমাদের এই পাংচুয়েটারগুলো ইউজ করা হয়। এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট আছে, তারপর আমাদের কমা আছে, সেমিকোলন আছে, এই সমস্ত বিভিন্ন পাংচুয়েটার ইউজ করা হয়, ঠিক আছে। তো আমাদের টোকেন দেখলাম, টোকেনের মধ্যে কী কী আছে, কিওয়ার্ড, দেন আইডেন্টিফায়ার, লিটারেল, অপারেটর এবং পাংচুয়েটার। আমরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্ত রাখছি। আমরা 30 মিনিটসে ভিডিও করার চেষ্টা করছি, ঠিক আছে। পরবর্তী ভিডিওটা আমরা এর
পরের পার্টটা দেখাবো, ঠিক আছে? তো আপনারা এটা দেখুন, দেখে যদি কোনো সমস্যা আমাকে জানাবেন কমেন্টের সাহায্যে, ঠিক আছে? এবং যদি বুঝতে পারেন সেটাও জানাবেন যে বুঝতে পেরেছেন, ঠিক আছে? ভালো লাগবে শুনে যে কেউ যদি বুঝতে পারে, তো ঠিক আছে, চেষ্টা করো সবাই বুঝতে পারবে, কারোর অসুবিধা হবে না। যদি কারোর অসুবিধা হয় দেন বলবেন, আমি ফের সেখানে রিপিট আপনাদের পোস্ট করব, ঠিক আছে? বা বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের জন্য ধন্যবাদ, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ঠিক আছে? তো এর পরের ভিডিওয়ে আমাদের এর পরের পার্টটা থাকবে, এবং এর পরের ভিডিওয়ে আমরা এই চ্যাপ্টারটাকে শেষ করে দেবো, তারপরে অন্য চ্যাপ্টারে আমরা ডিসকাস করব। তো সবাইকে ধন্যবাদ, আজকের ভিডিও এখানেই শেষ করলাম, ঠিক আছে? রাখলাম।